আসসালামু আলাইকুম আপু। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি যদি একটু রেসপন্স করেন। জি, শুনতে পাচ্ছি। Okay. তো আজকে হচ্ছে আমরা আমাদের প্রফেশনাল লেভেলের প্রথম নলেজ শেয়ারিং সেশনটা শুরু করতে যাচ্ছি। প্রথমত আমরা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাসুরেন্স দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। আর এবার অতি দ্রুত শুরু করার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যেই কিছু ব্যারিয়ার লক্ষণীয়। এটা কি? সেটা আসসালামু হচ্ছে আলাইকুম ভাইয়া। প্রতিবার আমরা সাউন্ডে একটু জি ইকো ওয়ালাইকুম হচ্ছে, আসসালাম। সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। একটু কি আর সবার দেখবেন কি কি? হচ্ছে নাকি শুধু আপুই শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি যদি বলতেন। ই- আমার কথা কি একটু ক্লিয়ারলি শোনা যায়? কথা না, শোনা ইকো যাচ্ছে। হচ্ছে। ইকো হচ্ছে। কি তো হচ্ছে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? এই মুহূর্তে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন অনেক ভালো ক্লিয়ার। জি, ঠিক আছে, ফাইন। আচ্ছা, অনেক ভালো বলতে এখন কি তো হচ্ছে নাকি একদম পারফেক্ট? একদম একদম ঠিক পারফেক্ট আছে। না, কিন্তু আছে। ভালো, আগের চেয়ে ভালো। আগের চেয়ে বেটার? আচ্ছা। সো যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের সকলের মধ্যে একটা প্রবণতা বা প্রতিবন্ধকতা যাই বলি না কেন, লক্ষণীয়। সেটা হচ্ছে কি, আমরা প্রতিবার পরীক্ষার হলে থাকাকালীন অবস্থায় একটা রিয়েলাইজেশন আমাদের মধ্যে আসে যে আমাদের মনে হয় কোথাও না কোথাও একটু ঘাটতি ছিল। এর পরবর্তীতে পরীক্ষার হল থেকে বের হয়ে দেন আমরা আজকে থেকে একদম ভালো করে সব পড়ালেখা শুরু করব, আগামীবার যেন কোনোভাবে মিস না হয়। সেটা বাসায় যাওয়ার পরবর্তীতে কোনো না কোনো একটা নর্মাল কাজে আমরা নিযুক্ত হয়ে যাই। পরবর্তীতে আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আমাদের পড়ার টেবিলে, মানে নর্মালি যেটা হয় আর কি। তখন আবার পরবর্তীতে আমাদের রিয়েলাইজেশনটা আবার দেখা যায় কখন, যেটা আমাদের রেজাল্ট দেয় ওই দিন। রেজাল্টটা পাওয়ার সাথে সাথে আমাদের মধ্যে একটা অনুভূতি জাগ্রত হয় যে না, আজকে থেকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। এর মধ্যে কেউ কেউ আমরা ধরতে পারি, কেউ কেউ আবার হচ্ছে আবার পুনরায় একটা গতানুগতিক চক্র, যেটা কিনা ঠিক আছে, আহ আজকে না কালকে থেকে শুরু করবো, সেই কালকে থেকে পরশু, পরশু থেকে তরশু হয়ে আবার সেই স্পিডটা জাগ্রত হয় কখন? ফর্ম ফিল আপের ডেট দিলে। তখন হচ্ছে আবার আমাদের মধ্যে জাগ্রত হয়, হ্যাঁ আসলে এবার তো আমাদের ভালো করে পড়তে হবে, আমাদের তো ঠিক করে পড়া হয়নি। তো যেহেতু ঠিক করে পড়া হয় না, আবার ভালো করে পড়ার সেই তাগিদ নিয়ে আমরা ফর্ম ফিল আপের সময় যাত্রা শুরু করি যে না ঠিক আছে, এখন থেকে এবার কোনোভাবে যেন মিস না যায়। হ্যাঁ। পরবর্তীতে আবার সেই ঘুরে ফিরে কিছুদিন গ্যাপ গেলে আমাদের ভেতর থেকে সেই ইচ্ছা শক্তিটা চলে যায়। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা প্রতিবার ধাক্কা খাওয়ার সাথে সাথে ইচ্ছা শক্তিটা জাগ্রত হয়। বিষয়টা হচ্ছে ওইটা ধরে রাখা নিয়ে। তো এটা ধরে রাখতে হলে আমরা যদি একটা গ্যাপ দিই, ওইটা আর আমাদের মধ্যে থাকে না, বিলুপ্ত হয়ে যায়। সো যাতে করে আমাদের মধ্যে এই গ্যাপটা বিলুপ্ত হয়ে না যায়, সেটার আহ নিশ্চিত করার জন্যই এবার আমরা অতি দ্রুত হচ্ছে আমাদের যে পরীক্ষা শেষ হয়েছে আমাদের মোস্ট অনেকে 7 তারিখে, অনেকে 6 তারিখে। তো আমরা তাই 10 তারিখ থেকে আমাদের যাত্রাটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা শুরু করছি অডিট অ্যান্ড অ্যাসুরেন্স দিয়ে, যেটা অনেকেই হচ্ছে, যেমন আমরা যদি বলি আমাদের প্রিভিয়াস যে ব্যাচটা ছিল সেখানে প্রায় 75%, মোর দ্যান 75% হচ্ছে আমাদের যা যা পড়ানো হয়েছে তার ভেতর থেকে এসেছে। আমি 75% বলে ভুল হবে, আমরা বলতে পারি যে মোর দ্যান 90%। কিন্তু মোর দ্যান 40% হুবহু একদম 1 to 1 জাস্ট এই লাইনটা এই জায়গায় লিখে দিলেই খেলা শেষ, এভাবে করেছিল। তো এটার আজকে আমরা প্রথম চ্যাপ্টার পড়লে অনেকটা ওভারভিউ পেয়ে যাব যে অ্যাকচুয়ালি ছিল কিনা। আর আমাদের এটা একটা নলেজ শেয়ারিং সেশন, সকলের জন্য উন্মুক্ত। আমরা চাইলে আমাদের এই সেশনে সকলকে আমরা ইনভাইট করতে পারি, যারা কিনা আমাদের পরিচিত, তারা চাইলে আজকের এই ক্লাসে জয়েন করতে পারে। আমরা এটাকে ক্লাস না বলে নলেজ শেয়ারিং সেশন বলে আমরা অভিহিত করছি। তো এই সেশনে সকলের জন্য উন্মুক্ত, যে কেউ চাইলে আজকের এই সেশন করতে পারে। আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা আমাদের আমাদের স্টাডি পার্টনার যারা আছে, আমরা চাইলে সবাইকে আমাদের এটা শেয়ার করতে পারি। যাই হোক, অনেক কথা আমরা বললাম। তো আর দেরি না করে আমরা সরাসরি আমাদের টপিকে চলে আসছি। আমাদের টপিকের প্রথমে আমরা সিরিয়াল অনুসারেই করব, যেটা আমরা গতকালকে ওরিয়েন্টেশন সেশন যেটা ছিল সেখানে আমরা বলেছি। তো আমাদের চ্যাপ্টার 1 এর জন্য সময় হচ্ছে একদিন। দ্যাট মিনস আজকে আমরা চ্যাপ্টার 1টা একদিনে শেষ করবো। এভাবে করে আমাদের যে ওরিয়েন্টেশনে যেভাবে করে আপনাদেরকে দেখানো হয়েছিল এক্স্যাক্টলি সেভাবেই হচ্ছে আমরা এগোবো। কোনো ধরনের প্রতিবন্ধকতা আশা করি আমাদের থাকবে না। আমাদের চ্যাপ্টার 1 একদিনে শেষ হবে, চ্যাপ্টার 2 হচ্ছে
2 দিনে শেষ হবে। সো প্রথম ক্লাস আজকে চ্যাপ্টার 1 দিয়ে শুরু, এবং এটা আজকে আমাদের শেষ হয়ে যাবে সৃষ্টিকর্তা কৃত। তো আশা করি যদি মনোযোগী হন তাহলে আমরা শুরু করছি। আর আশা রাখবো যেহেতু এখনই শুরু করছি, সবাই খুব মন দিয়ে দেখেন। যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, feel free to ask me anything. I will definitely try to respond all of you. ওকে দেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই টপিকগুলোকে আমরা ক্যাপচার করব, আশা রাখবো যে এর বাইরে আপনাদেরকে একটা সেন্টেন্সও পড়তে হবে না টু পাস দ্য অডিট অ্যান্ড অ্যাসুরেন্স এক্সাম। ইফ ইউ ওয়ানা পাস, অ্যান্ড আই থিঙ্ক আপনি যদি পরীক্ষার সময় জাস্ট ওই বিষয়টাকে প্রেজেন্ট করতে পারেন সুন্দরভাবে, তাহলেই যথেষ্ট। এখন আপনাকে জাস্ট এখানেই ফোকাস করতে হবে, এর বেশি পড়তে হবে না, জানতে হবে না, বুঝতে হবে না। মানে আমরা এটার ভিতরে অনেক কিছু বলবো, জানবো, বুঝবো, এটা আমরা ক্লাস কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। তবে তাই সবারকে অনুরোধ জানাচ্ছি, সবাই যেন একটা হাইলাইটার নিয়ে বসেন, যেটা আপনারা আপনাদের বইতে দাগিয়ে রাখতে পারবেন, এবং কোন সেন্টেন্সটা কিভাবে করে কতটুকু থেকে কতটুকু নিয়ে পড়তে হবে সেটাও এখানে ভেঙে ভেঙে প্রেজেন্ট করা হয়েছে, এবং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আসেন অ্যাসুরেন্স ডিফাইন্ড। আমরা চ্যাপ্টার 1 এর একদম প্রথম থেকে যাত্রা শুরু করছি, সেকশন ওভারভিউ। An assurance engagement is one in which a practitioner expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended user other than responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria. এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি একটা অ্যাসুরেন্সের ক্ষেত্রে, সেগুলোকে কি এলিমেন্ট বলা হয়। তো কি এলিমেন্ট তাহলে কি কি? থ্রি পার্টি ইনভলভমেন্ট, যেটা আমরা উপরের ডেফিনেশনে, নিচের কি এলিমেন্টস গুলো উপরের ডেফিনেশন পড়ার জন্য অনেক 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 জরুরি। সো আমরা নিচের কি এলিমেন্টস গুলো পড়ে আবার উপরের যে ডেফিনেশনটা আমরা পড়েছি সেখানে ব্যাক যাব। প্রথম হচ্ছে থ্রি পার্টি ইনভলভমেন্ট। এখানে তিনটা পার্টির কথা বলা আছে। তিনটা পার্টি কে কে? একটা হচ্ছে যে পার্টি আপনার অ্যাসুরেন্স যেটার উপরে প্রোভাইড করবে, মানে সাবজেক্ট ম্যাটার ওইটাকে প্রিপেয়ার করে। দ্যাট মিনস আমরা যদি একটা অডিট দিয়ে বোঝাই, তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট ম্যাটার হয়। মানে আমরা কোনো একটা অডিটে গেলে, অডিট হচ্ছে অ্যাসুরেন্সের একটা টাইপ। অ্যাসুরেন্সের অনেকগুলো টাইপ আছে, অডিট আছে, রিভিউ আছে, আরো অনেক কিছু আছে। তো এর মধ্যে অডিট হচ্ছে একটা টাইপ। তো এই অডিটের মধ্যে আমরা যে ব্যক্তি বা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অর্থাৎ সাবজেক্ট ম্যাটারটা যেটার উপরে অডিট হবে সেটা প্রিপেয়ার করে, তাকে বলা হচ্ছে কে? রেসপন্সিবল পার্টি। তার মানে রেসপন্সিবল পার্টি এখানে হচ্ছে ম্যানেজমেন্ট। এর পরবর্তীতে হচ্ছে কি, যে হচ্ছে অডিট করে এখানে ওপিনিয়ন দিবে। তো অডিট করে ওপিনিয়ন কে দেয়? অডিটর দেয়। এখানে অডিটর কাকে বলা হচ্ছে? প্র্যাকটিশনার। এখানে অডিটর যিনি, তাকে বলা হচ্ছে প্র্যাকটিশনার। আর আরেকজন হচ্ছে কি ইউজার বা ইন্টেন্ডেন্ট ইউজার। ইন্টেন্ডেন্ট ইউজার কারা? যারা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তথ্যকে ইউজ করবে। দ্যাট মিনস যাদের উদ্দেশ্যে ওপিনিয়নটা করা হয় তারা হচ্ছে কারা? শেয়ার হোল্ডার। তার মানে এখানে যে তিনটা পার্টির কথা বলেছি, একটা পার্টি হচ্ছে শেয়ার হোল্ডার, যাকে বলা হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার। আর একটা পার্টি হচ্ছে যে অডিটর, যে অডিট ওপিনিয়ন দিবে, তাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? প্র্যাকটিশনার। আর আরেকটা পার্টি হচ্ছে যে কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, তাকে বলা হচ্ছে রেসপন্সিবল পার্টি। ওকে, তাহলে তিনটা পার্টি কে কে আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার কি? যেটার উপর ভিত্তি করে অ্যাসুরেন্স প্রোভাইড করা হবে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। দ্যাট মিনস আমি যদি বলি অডিটের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি এ সাবজেক্ট ম্যাটার। সুইটেবল ক্রাইটেরিয়া। সুইটেবল ক্রাইটেরিয়া হচ্ছে কি, যেটাকে বেঞ্চমার্ক ধরে সাবজেক্ট ম্যাটারকে ঠিক হয়েছে নাকি হয় না এটা দেখা হয়। তো আমরা অডিটের ক্ষেত্রে কোন জিনিসটাকে বেঞ্চমার্ক ধরে ফাইন্যান্সিয়াল ভাই স্টেটমেন্ট আপনি ঠিক কি হয়েছে নাকি হয় স্লাইড নাই? চেঞ্জ করেছেন? স্লাইড না, কিন্তু স্লাইড চেঞ্জ প্রথমটাই উঠে করিনি, আছে। আগেরটাই ওকে আছে। ওকে। হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার যেটা, তাহলে যেটাকে আমরা সাবজেক্ট ম্যাটারকে আমরা যেটার উপর ভিত্তি করে আমরা জাস্টিফাই করব বা জাজমেন্ট করব সেটা হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া। তাহলে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হয়েছে কি হয়নি এটা আমরা বুঝতে পারি সুইটেবল ক্রাইটেরিয়ার মাধ্যমে। তাহলে এটা কি? আইএএস আইএফআরএস এগুলো মাধ্যমে আমরা যদি এগুলো ঠিকভাবে কমপ্লাই করে তাহলে আমরা ধরি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কারণ আইএএস আইএফআরএস সবসময় যে কমপ্লাই করতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। কিছু কিছু ক্ষেত্রে যদি আমার আইএস আইএফআরএস কমপ্লাই করতে গিয়ে আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখাতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা চাইলে আইএস আইএফআরএস কে নন কমপ্লাই করতে পারি।
তবে সেটা কেন করছেন ডিসক্লোজার দিয়ে আপনাকে জানিয়ে দিতে হবে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে। ফাইন, তাহলে আমরা তিনটা জিনিস গেল, থ্রি পার্টি ইনভলভমেন্ট গেল, সাবজেক্ট ম্যাটার গেল, সুইটেবল ক্রাইটেরিয়া গেল। এবার হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। এখানে দুইটা শব্দ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে সাফিসিয়েন্ট, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এখানে এই দুইটা শব্দকে আলাদা আলাদা করে বুঝতে হবে। তো আমি যদি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ধরেন আমি সেলস এর জন্য কনফার্ম করতে যাচ্ছি যে আমার সেলস ঠিক আছে নাকি নাই, তো সেলস যদি কতটুকু হয়েছে সেটা কনফার্ম করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? পারচেস ইনভয়েস, ডেলিভারি নোট, নাকি কি দেখতে হবে? আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার সেলস কত টাকা হয়েছে সেটা কনফার্ম করার জন্য আমাকে কি দেখতে হবে? অফকোর্স সেলস ইনভয়েস। হ্যাঁ সেলস ইনভয়েস, তো এই যে সেলস ইনভয়েস আমাকে দেখতে হবে। এই ক্ষেত্রে সেলস ইনভয়েস হচ্ছে এখানে মানে অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। এটা কি অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স? আপনি তো সেলস চেক করার জন্য পারচেস ইনভয়েস দেখবেন না। তো সেলস এর জন্য আমরা যেহেতু সেলস ইনভয়েস দেখবো, সেলস ইনভয়েস ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। এবার সেলস ইনভয়েস তো অনেক আছে, আপনার প্রতিষ্ঠানে 1000 কোটি টাকা সেল হতে পারে। আপনি কি 1000 কোটি টাকা সেল ধরে 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 কনফার্ম করবেন? সম্ভব না। তো এক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট সংখ্যক দেখে আমার মনের মধ্যে আমি সন্তুষ্টি ক্রিয়েট করবো যে না ঠিক আছে, এতটুকু পর্যন্ত আলোকে আমি ধরে নিতে পারি যে হ্যাঁ আমার এখানে ক্লিয়ার। ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, ধরলাম যে নোবেল প্রফেশনাল একাডেমি দিয়ে একটা উদাহরণ দিই। হ্যাঁ, নোবেল প্রফেশনাল একাডেমি, এটা ও তো সেল হয় তাই না? সেল মানে কি? এখানে যারা আমার থেকে সার্ভিস নিচ্ছেন এটা আমার সেল রেভিনিউ না, বা সার্ভিস রেভিনিউ, তাই না? এখন এটা ধরেন একটা কোনো না কোনো একটা এভিডেন্স আছে, সেটা কি? যারা এখানে এনরোল করবে তারা এখানে কি করেন? একটা স্ক্রিনশট প্রোভাইড করেন, নাম, স্ক্রিনশট, তারপর হচ্ছে ফার্মের নাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, কোন সাবজেক্ট কোডটা আগ্রহী এটা প্রোভাইড করে। এটা কোথায় জমা হয়? হোয়াটসঅ্যাপে। আবার এই যে তারা আমাকে টাকা দিচ্ছে, এটা কি আমার বিকাশের স্টেটমেন্ট এবং নগদের স্টেটমেন্টে জমা হচ্ছে না? কথা বলেন, হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। হচ্ছে। এখন ধরেন আপনাদেরকে যদি বলা হয় যে ধরে ধরে নিলাম যে নোবেল প্রফেশনাল একাডেমি 1 আগস্ট 2023 থেকে যাত্রা শুরু করছে। এখন 1 আগস্ট 2023 থেকে যাত্রা শুরু করলে আজকে অবধি তারা টোটাল সেল করতে ধরেন 72 লাখ টাকা, এটা ধরেন আমি বললাম। এখন এটা তো আমি মানে সত্য ইনফরমেশন নাও হতে পারে, তাই না? পারে কি পারে না? এটা কি মিথ্যা হ্যাঁ ইনফরমেশন হতে পারে না? হ্যাঁ, মিথ্যা হতে পারে। পারে। এখন ধরেন 1 আগস্ট 2023 থেকে আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ পর্যন্ত, এটা যদি আমি আপনাকে বলি যে তাহলে আপনি এখানে অডিট করবেন কিভাবে যে আমার এখানে 72 লাখ টাকা সেল হয়েছে কিনা, তো এটা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনি উত্তর কি দিবেন বলেন? ধরেন কোনো একজন, এখানে স্যাম্পল। আমরা সবার পার্টিসিপেটিভ অ্যান্সার চাচ্ছি। হ্যাঁ, সবাই একটু উত্তর দিবেন, আর যিনি অবশ্যই উত্তর দিচ্ছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তর প্রোভাইড করার জন্য। কিভাবে আপনি চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি এটা হয়েছে কিনা? ধরেন কথার কথা আপনাকে সেলস এর কথা বলা হইলো, হ্যাঁ, পাশাপাশি আপনাকে কি করা হলো? ব্যাংক স্টেটমেন্ট দেখানো হইলো, ঠিক আছে? যে আপনি ব্যাংক স্টেটমেন্ট থেকে কনফার্ম করতে পারবেন আমার এখানে সেলস কত। এখন যদি আমি বিকাশ স্টেটমেন্টের কথা বলি, ঠিক আছে, সো আমি একবার ঢুকে আমাদের বিকাশ স্টেটমেন্টে যাই। ধরেন কথার কথা আপনি আমার অডিটর, আমি আপনাকে আমার বিকাশ স্টেটমেন্ট দিচ্ছি যে এটা হচ্ছে আমার বিকাশ স্টেটমেন্ট। তাহলে বিকাশ স্টেটমেন্টে যদি আমি যাই, জাস্ট আ সেকেন্ড আমি একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। ধরেন একটা হচ্ছে নগদ স্টেটমেন্ট, একটা হচ্ছে বিকাশ স্টেটমেন্ট। ফাইন, আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? মানে বোঝা কি যাচ্ছে নাকি উলট পালট হয়ে গেছে? লেখা ঠিক নেই ভাইয়া, লেখার ফ্রন্ট আচ্ছা, গুলা কেমন হয়ে আমি গেছে। একটু বুঝতে পারছি। এখন ঠিক আছে না? ওকে, ধরেন এটা ঠিক। হচ্ছে আমার মোবাইল নাম্বার আর এটা হচ্ছে আমার বিকাশ স্টেটমেন্ট। এখানে আপনাকে ট্রানজেক্টেড অ্যামাউন্ট দিয়ে দিছে, ফি কতটা দিছে, ব্যালেন্স দিছে, কিন্তু মানে ইনকামিং আর আউটগোয়িং আলাদা আলাদা করে দেয়। এখন ব্যাংক স্টেটমেন্টের বেলায় আপনাকে তো ডেবিট কত ক্রেডিট কত পাশাপাশি গিয়ে টোটাল ডেবিট ক্রেডিট লাস্টে দেখায়, তাই না? এখন এটা কত পৃষ্ঠার একটা ব্যাংক স্টেটমেন্ট মানে বিকাশ স্টেটমেন্ট? কত পৃষ্ঠার? 147 পৃষ্ঠা, ঠিক আছে? এখন 147 পৃষ্ঠার মধ্যে একবার টাকা ঢুকছে টাকা বাইরেছে, টাকা ঢুকছে টাকা বাইরেছে। এখন এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে, তো এন্ড অফ দ্য ডে ব্যালেন্স ধরেন এখানে কত তারিখের ব্যালেন্স দেখাচ্ছে? 8 এপ্রিল 2025 পর্যন্ত
ধরেন 1,48,152 টাকা তখন ব্যালেন্স ছিল, কিন্তু এখানে ধরেন একবার টাকা ঢুকছে একবার টাকা বের হয়েছে, এখন ডেবিট আর ক্রেডিট একই লাইনে আছে। ডেবিট আর ক্রেডিট কি একই লাইনে আছে। এখন আপনি কি ধরে ধরে পুরা 147 পৃষ্ঠা যোগ বিয়োগ করে দেখবেন টোটাল 72 লাখ হয় কিনা? কেউ একজন উত্তর দেন, ধরেন আপনি আমার অডিটর, তাহলে এক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন বলেন? আচ্ছা আমি বলতেছি কেমন। এখন আপনাকে যদি প্রথমত অডিট করতে হয় আমাদের এখানে, তাহলে আপনাকে কি করতে হবে? আমি বললাম কি নগদ এবং বিকাশ আমরা দুইটা মাধ্যমে ট্রানজেকশন করে থাকি। এখন এখানে যে ডেটটা দেওয়া হয়েছে, এই ডেটটা কত কত পর্যন্ত দেওয়া হয়েছে? 8 এপ্রিল 2025। তো ধরে নিলাম এখানে এপ্রিলের, তারপর হচ্ছে কত 8/2025, তো এটা পর্যন্ত টোটাল মাস হচ্ছে 20 মাস 7 দিন। 20 মাস 7 দিনের এখানে নগদ এবং বিকাশ স্টেটমেন্ট আছে। এখন 20 মাস 7 দিনের নগদ স্টেটমেন্ট, এখানে হচ্ছে বিকাশ স্টেটমেন্ট, বিকাশ স্টেটমেন্ট তো 147 পৃষ্ঠা, আর নগদ স্টেটমেন্টও ধরেন আছে 100 পৃষ্ঠা বা 70 পৃষ্ঠা 80 পৃষ্ঠা এরকম। আমি তাহলে কি করব? আমি এবার দেখবো যে আমি যদি অডিটর হই, তাহলে সেক্ষেত্রে আমি দেখবো যে আমার এখানে টোটাল হচ্ছে 20 মাস, আমি বললাম যে 72 লাখ টাকা। তাহলে 72 লাখ ভাগ এবার হচ্ছে 20 সমান সমান এক মাসে কত হচ্ছে? 3,60,000 টাকা। এখন এটা হচ্ছে এক মাসের, তার মানে এক মাসের নগদ আর বিকাশ মিলে আমাকে দেখতে হবে 3,60,000 আছে কিনা। কারণ কোনো মাসে বেশি হইতে পারে কোনো মাসে কম হইতে পারে, মাস তো অনেক 20 মাস। তাহলে আমি কি করতে পারি, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গ্যাপ দিয়ে দিয়ে আমি 5 মাসে বিকাশ আর নগদের স্টেটমেন্ট যোগ করব, আর দেখবো 3,60,000 ইন্টু 5 সমান 18 লাখ টাকার আশেপাশে হয় কিনা। যদি দেখা যায় হয়, তাহলে বুঝতে হবে যে আমার 72 লাখ টাকা যেটা আমি রেভিনিউ বলছি সেটা আমার অ্যাকচুয়ালি হয়েছে। আর যদি দেখা যায় যে 18 লাখ টাকা আমি বলতেছি, কিন্তু আপনার 5 মাসের নগদ আর বিকাশ র্যান্ডমলি আপনি যোগ করে দেখলেন 10 লাখ টাকা হয়েছে, তার মানে হইতে পারে আমি এখানে 72 লাখ টাকা যেটা বলছি সেখানে রেভিনিউর ওভার স্টেটমেন্ট করা হয়েছে। আবার যদি দেখা যায় সেখানে 30 লাখ টাকা হয়ে গেছে, তাহলে ধরে নেওয়া হবে যে আমি আন্ডার স্টেটমেন্ট করছি, মানে আমি এখানে কম দেখাইছি। ঠিক আছে, তো এখন এই যে আমি 5 মাসেরটাকে ধরলাম যে আমি 5 মাসের চেক করে আমি স্যাটিসফাইড, তাহলে 5 মাসের চেক করাটা এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি সাফিসিয়েন্ট? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট। আর অ্যাপ্রোপ্রিয়েট তাহলে কোন জিনিসটা? ইনভয়েস। বলেন। এক্স্যাক্টলি, মানে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স চেক করাটা। ক্লিয়ার? বা ইনভয়েস চেক করা, বা আপনি ব্যাংক স্টেটমেন্ট থেকে এই যে গুনে 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 গুনে, আপনি যদি আমি বলি যে এখানে 72 লাখ টাকা মিলাইতে গেলে আপনি কি করবেন, আমি যদি বলি কতগুলা ক্লাস নিছি এটা গুনে দেখবেন, তাহলে 72 লাখ টাকার ফিগার কনফার্ম করবেন, এটা হবে? হবে না। না। সো আপনাকে টাকা কনফার্ম করতে হলে টাকাই গুনতে হবে, ক্লাসের সংখ্যা না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে টাকা দেখা, আর সাফিসিয়েন্ট হচ্ছে 5 মাসেরটা দেখলে আমি স্যাটিসফাইড যে না ঠিক আছে অন অ্যান এভারেজ 72 লাখ টাকা হয়, এটা হচ্ছে সাফিসিয়েন্ট। তাহলে এবার সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট দুইটা আমরা বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে রিটেন রিপোর্ট। এই যে আমরা সবকিছু দেওয়ার পরে আপনি যখন অডিট করবেন আমার এখানে, অডিট করার পরে আপনি যে আমাকে জানাইবেন যে ভাইয়া আপনার এখানে ট্রু এন্ড ফেয়ার ভিউ, এটা কিভাবে জানাইবেন? একটা টিস্যু পেপারের মধ্যে পেন্সিল দিয়ে লিখে দিবেন, নাকি মুখে বলবেন যে ভাইয়া আপনার এত টাকা হয়েছে এবং এটা ট্রু এন্ড ফেয়ার ভিউ আপনি দেখাইছেন, এটা ট্রু? এটা করলে হবে? কথা বলতে হবে না, না। তাই না? তো তার মানে হচ্ছে কি আমি একটা নির্দিষ্ট ফরম্যাটে এই জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে যে হ্যাঁ আমার এটা হয়েছে এবং আপনি যা যা দেখাইছেন সবকিছু ট্রু এন্ড ফেয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে আমরা কি এলিমেন্টস, একটা অ্যাসুরেন্স এর ক্ষেত্রে অ্যাসুরেন্স হতে পারে বিভিন্ন ধরনের, তো অ্যাসুরেন্স এর ক্ষেত্রে কি কি এলিমেন্টস হচ্ছে 5টা। তাহলে 3 পার্টি ইনভলভমেন্ট, যে 3টা পার্টির কথা আমরা আগে বলছিলাম, সাবজেক্ট ম্যাটার যেটার উপর আমরা অডিট করতেছি, সুইটেবল ক্রাইটেরিয়া যেটাকে ভিত্তি ধরে আমরা করতেছি, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স যেগুলোর আলোকে আমি আমার ওপিনিয়ন দিব, এবং রিটেন রিপোর্ট, সেটা অবশ্যই আমি রিটেন হতে হবে। ঠিক আছে, রিটেন প্রেসক্রাইবড রিপোর্ট আর কি। এবার আসেন আবার প্রথম ডেফিনিশন, তাহলে কি বলছে? অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ ওয়ান, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা ইন হুইচ, যেখানে এ প্র্যাকটিশনার এক্সপ্রেসেস এ কনক্লুশন, যেখানে প্র্যাকটিশনার মানে অডিটরে কনক্লুশন দেয়, ডিজাইন, মানে ডিজাইন বলতে কিসের কথা বলেছে? অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কথা বলেছে। ডিজাইন করা হয় টু এনহ্যান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স, যাতে করে আমার কনফিডেন্স লেভেলটা বাড়ে, অফ দ্য ইন্টারনেট ইউজার। ইউজাররা কারা? ইন্টারনেট ইউজার, মানে যারা এটাকে ইউজ করবে, লাইক শেয়ার হোল্ডার আমরা উদাহরণে বলছিলাম। আদার দেন রেসপন্সিবল পার্টি, রেসপন্সিবল পার্টি ছাড়াও
দ্যাট মিনস এখানে রেসপন্সিবল পার্টির কনফিডেন্সের দরকার নেই। রেসপন্সিবল পার্টিতে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছে, আমার তার কনফিডেন্সের জন্য অডিট করা হচ্ছে না, অডিট করা হচ্ছে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য। অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য ইভ্যালুয়েশন অর মেজারমেন্ট অফ এ সাবজেক্ট ম্যাটার এগেনস্ট ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আমি সাবজেক্ট ম্যাটারে জাজমেন্ট করে একটা ওপিনিয়ন দিব। আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। ইজ দেয়ার এনিথিং টু নো? না ওকে, ভাইয়া। তো আমি ধরে নিলাম সবাই ক্লিয়ার। এবার আসেন এখানে কিছু বিষয়। একটা minute। ওকে, দেখেন, an assurance engagement include প্রাইমারিলি অডিট। তো এখানে সাধারণত অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের মধ্যে প্রাইমারি যেটা সেটাকে অডিটই বলা হচ্ছে, বাট অলসো আদার সার্ভিসেস সাচ এস রিপোর্ট অন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড রিভিউ অফ বিজনেস প্ল্যান। এর পাশাপাশি ইন্টারনাল কন্ট্রোলের মানে এখানে সবচাইতে কমন বা পপুলার হচ্ছে অডিট। এর বাইরে আরো আছে, সেটা হচ্ছে কি, বাট অলসো আরো আছে আদার সার্ভিসেস সাচ এস রিপোর্ট অন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড রিভিউ অফ বিজনেস প্ল্যান। তাহলে এগুলো এক ধরনের অ্যাসুরেন্স, তবে অডিট হচ্ছে ওয়ান অফ দ্যাম এবং এটা মোস্ট পপুলার। Business worldwide have been publishing sustainability and corporate responsibility report to demonstrate accountability. আমি শুধুমাত্র আমার যে লাইনের নিচে ব্ল্যাক কালার আছে ওইটাই পড়তেছি এবং দ্যাট ইজ মোর দ্যান এনাফ। সো আপনারা ওই দিকে ফোকাস রাখলে হবে এবং আপনাদের বইতে দাগায় রাখতে পারেন। টু ডেমনস্ট্রেট অ্যাকাউন্টেবিলিটি ফর দ্য ইম্প্যাক্ট অফ দেয়ার অ্যাক্টিভিটিস অন সোসাইটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে কি, আমার কেন সাস্টেনেবিলিটি অ্যান্ড কর্পোরেট রিপোর্টের দরকার, কেন দরকার? যাতে করে আমি আমার অ্যাকাউন্টেবিলিটি এবং আমার অ্যাক্টিভিটিস এর কি ইম্প্যাক্ট করতেছে সোসাইটিতে সেটা আমি বুঝতে পারি। সাচ রিপোর্ট মে বি সাবজেক্ট অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দ্যাট প্রোভাইড লিমিটেড অ্যাসুরেন্স। তার মানে বোঝানো হচ্ছে যে এই সকল রিপোর্টের মাধ্যমে লিমিটেড অ্যাসুরেন্স প্রোভাইড করা হয়। তাহলে অ্যাসুরেন্স দুই প্রকারের, একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। আর আরেক প্রকার আছে যেটা কিনা প্রোভাইড করা সম্ভব না, সেটা হচ্ছে কি অ্যাবসলিউট। এরকম একটা প্রশ্ন এবার আসছে যে অ্যাবসলিউট অ্যাসুরেন্স কেন প্রোভাইড করা সম্ভব না, এটা আমরা আজকের ক্লাসে থাকবে। এখানে কোন জায়গা থেকে থেকে প্রশ্ন আসছে এটা আমরা যখনই যাব তখনই বলে দিব কোনবার কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। টু ম্যানেজমেন্ট অন রিপোর্টেড এলিমেন্টস সাচ এস কি পারফরম্যান্স ইন্ডিকেটর, অ্যাডায়ারেন্স টু ভলান্টারি কোডস এটসেট্রা। ওকে, এনি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, প্রত্যেকটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের মধ্যে এই জিনিসগুলো থাকা লাগে। এগুলা কোনটা, ওই যে আমরা উপরে পড়ছিলাম না কি এলিমেন্ট, এগুলো এখানে বলা হয়েছে। উপরে যেটা থ্রি পার্টি ইনভলভমেন্ট বলা হয়েছে এগুলাকে এখানে দেওয়া হয়েছে যে রেসপন্সিবল পার্টি, প্র্যাকটিশনার, ইউজার অফ দ্য রিপোর্ট, এগুলো হচ্ছে থ্রি পার্টি ইনভলভমেন্ট। তার পাশাপাশি সাবজেক্ট ম্যাটার, ক্রাইটেরিয়া, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, রিটেন রিপোর্ট কন্টেনিং এ কনক্লুশন, শেষ। দ্য এঙ্গেজমেন্ট উইল বি গভর্ন বাই টার্মস অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ যেটা এঙ্গেজমেন্ট লেটারে থাকবে। তার মানে কোনো একটা এঙ্গেজমেন্ট যখন হবে সেখানে অবশ্যই যার সাথে এঙ্গেজমেন্ট হবে তার সাথে যা হবে এই দুজনের এই কমিউনিকেশন হবে, ওইটার আলোকে ভিত্তি করেই কি হবে, এঙ্গেজমেন্ট লেটার ক্রিয়েট করা হবে এবং ওইটার উপর ভিত্তি করেই আমাকে অ্যাসুরেন্সটা পরিচালনা করতে হবে। এবার এঙ্গেজমেন্ট উইল নিড টু বি, এঙ্গেজমেন্ট কি হইতে হবে, প্ল্যান, পারফর্ম, কনক্লুডেড আপন, আর হচ্ছে রিপোর্টেড অন। তার মানে আমার যে কোনো এঙ্গেজমেন্ট সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা প্ল্যান হইতে হবে, সেকেন্ড কথা হচ্ছে এটা সঠিকভাবে পারফর্ম করতে হবে এবং এর পরবর্তীতে হচ্ছে শেষ করতে হবে ঠিকভাবে এবং সেটাকে সঠিকভাবে রিপোর্ট করতে হবে কাদের কাছে, কাদের কাছে ভাইয়ারা? ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কাছে। ঠিক আছে, আমরা যখন অডিট করি সেটার ওপিনিয়নটা কার কাছে করি, রিপোর্ট কার বরাবর করি, ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বরাবর। ক্লিয়ার? লাইক আমি যদি একটা অডিটের রিপোর্ট করি তাহলে আমি কার বরাবর করি, শেয়ার হোল্ডার বরাবর করি না? আমার কথা কি শোনা হচ্ছে নাকি শোনা হচ্ছে না?
শোনা যাচ্ছে ভাইয়া, ওই যে একটু আওয়াজটা ঘেঁস ঘ্যাস হয়ে আসতেছে। এটা কিন্তু কথা শোনা যাচ্ছে, বোঝাও যাচ্ছে। আচ্ছা, ওকে। এবার চলে আসেন লেভেল অফ অ্যাসুরেন্স। আমরা বলছিলাম যে লেভেল অফ অ্যাসুরেন্স কি, দুই ধরনের লেভেলের হইতে পারে। একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। ঠিক আছে, এখন আসেন, তিন ধরনের অ্যাসুরেন্স হয় কিন্তু অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া যায় না। রিজনেবল দেওয়া যায় আর লিমিটেড দেওয়া যায়। এখানে একটা মজার গল্প বলবো আপনাদেরকে, যাতে করে আপনাদের মনে থাকে। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্ট রিকগনাইজেস টু টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, দুই ধরনের। কি কি? একটা হচ্ছে রিজনেবল আর আরেকটা হচ্ছে লিমিটেড। তো রিজনেবল অ্যাসুরেন্স বলছে রেজাল্ট ইন এ পজিটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন, তার মানে এখানে ওপিনিয়নের এক্সপ্রেশনটা পজিটিভ হবে। আর এখানে বলছে যে হোয়ার লেভেল অফ অ্যাসুরেন্স গিভেন ইজ ডিম টু বি মডারেট হবে, কিন্তু এখানে ওপিনিয়নের টাইপটা নেগেটিভ টাইপের হবে। এবার একটা উদাহরণ দিই। ধরেন আপনাকে যদি বলা হয় যে নোবেল শাহ খারাপ ছেলে, এটা কোন ধরনের অ্যাসুরেন্স? আর নোবেল শাহ ভালো ছেলে, এটা কোন ধরনের অ্যাসুরেন্স? নতুন যদি কেউ থাকেন তাদেরকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই অ্যাবসলিউট। যে নোবেল শাহ খারাপ ছেলে এটা, আর নোবেল শাহ ভালো ছেলে এটা। অ্যাবসলিউট। অ্যাবসলিউট। অ্যাবসলিউট বলছেন না? ওকে। এবার আমি যদি বলি যে যে ইনফরমেশন আমি পাইছি, ঠিক আছে, হ্যালো, যে ইনফরমেশন আমি পাইছি তার আলোকে নোবেল শাহ কে খারাপ ছেলে মনে হয়নি। আর যে ইনফরমেশন, এটা হ্যাঁ বলেন, এটা লিমিটেড মনে হয়। কোনটা লিমিটেড? এই যে ইনফরমেশনের ভিত্তিতে আচ্ছা জানানো। আগে হচ্ছে আমাকে এটা বলেন যে, আচ্ছা আগে হচ্ছে আমাকে এটা বলেন যে এখানে নোবেল শাহ ভালো ছেলে আর নোবেল শাহ খারাপ ছেলে, এটার মধ্যে এটা কি পজিটিভ এক্সপ্রেশন ছিল নাকি নেগেটিভ এক্সপ্রেশন ছিল? কোনটাতে কি ছিল? একটাতে নোবেল শাহ নেগেটিভ, ভালো একটাতে ছেলে। পজিটিভ। এটাতে আচ্ছা, আর পজিটিভ কেউ ছিল। কিছু বলবেন? থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে বলার জন্য। নোবেল শাহ ভালো ছেলে, এটাতে কি ছিল, পজিটিভ নাকি নেগেটিভ? নাভিদ পজিটিভ শাহরিয়ার খান পজিটিভ। ভাইয়া। জি। হ্যাঁ, মানে নোবেল শাহ ভালো ছেলে এটাতে কি ছিল, পজিটিভ? জি পজিটিভ। আর নোবেল শাহ খারাপ ছেলে এটাতে কি ছিল, নেগেটিভ? নেগেটিভ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুইটাতেই পজিটিভ ছিল, দুইটাতেই কি ছিল, পজিটিভ ছিল। এবার পজিটিভ। তাহলে আমাকে বুঝতে হবে যে পজিটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন মানে কি। ধরেন আমি যদি বলি যে নোবেল শাহ ভালো ছেলে এবং নোবেল শাহ খারাপ ছেলে, এটা আমি দুইটাই ডিরেক্টলি বলছি না? এখানে কোনো না বোধক শব্দের ইউজ আমি করছি না। না। এখন আমি যদি বলি যে আমার ব্যাখ্যায় যতটুকু দেখেছি তার আলোকে নোবেল শাহকে ভালো ছেলে মনে হয়নি, ঠিক আছে, তার মানে এটাই তো নোবেল শাহ খারাপ ছেলে নাকি? হ্যাঁ। তাই না? তো তার মানে এখানে কোন ধরনের এটা ছিল, নেগেটিভ এক্সপ্রেশন ছিল না? এক্সপ্রেশন নেগেটিভ তো ছিল। জি জি এক্স্যাক্টলি। নেগেটিভ। এবার আমি যদি বলি যে আমার যতটুকু দেখেছি তার আলোকে নোবেল শাহকে, ধরেন আমি যদি বলি ভালো ছেলে মনে হয়নি, আবার যদি বলি খারাপ ছেলে মনে হয়নি, দুইটাই যদি বলি তখন এখানে নেগেটিভ অ্যাসুরেন্স বোঝাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তার মানে যেখানে আমি নোবেল শাহ ভালো ছেলে এবং নোবেল শাহ খারাপ ছেলে দুইটা বলছি, এখানে কিন্তু পজিটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন ছিল। আর যেখানে আমি বলছি যে তার আলোকে আমাকে নোবেল শাহকে খারাপ ছেলে মনে হয়নি, কিংবা তার আলোকে আমাকে নোবেল শাহকে ভালো ছেলে মনে হয়নি, সো এখানে নেগেটিভ অ্যাসুরেন্স ছিল। এই জায়গাটা কি আমরা ক্লিয়ার? বিষয়টা তো মানে ক্লিয়ার, কথা তো ক্লিয়ার, কিন্তু ফ্যাক্টর বুঝতে পারলাম না কোন ফ্যাক্টর কারণে। আচ্ছা, কোন ফ্যাক্টের ওয়ার্ডিং এর কারণে? কারণে। ওয়ার্ডিং এর কারণে। এই তো, এই যে নাবিদ ভাইয়া বুঝে গেছে। মানে একটাতে আমি বলছি যে নোবেল শাহ খারাপ ছেলে, আর একটাতে বলছি আমার চোখে যতটুকু দেখছি তার আলোকে ভালো ছেলে মনে হয়নি। তো একটার হ্যাঁ। মধ্যে হি মানে অ্যাজ মাই ওপিনিয়ন হি ইজ নট এ গুড বয়, আর একটা হচ্ছে হি ইজ এ ব্যাড বয়। তাহলে একটার মধ্যে নট আসছে না? হ্যাঁ। তো এটাতে নেগেটিভ এক্সপ্রেশন হইলো না? হ্যাঁ। আর আরেকটা তো পজিটিভ এক্সপ্রেশন হইলো যে হি ইজ এ ব্যাড বয়। এখানে কি কোনো নট আসছে? ইজ দ্যাট এ নেগেটিভ সেন্টেন্স? মানে ইজ ইট এ নেগেটিভ সেন্টেন্স?
সেন্টেন্স তো নেগেটিভ না ভাই, নেগেটিভ সেন্টেন্সে তো অবশ্যই নট থাকতে হবে, নট থাকতে হবে না? জি বুঝতে পারছেন এবার? জি, নট থাকলে নেগেটিভ সেন্টেন্স হবে, আর নট যদি না থাকে ডিরেক্ট এক্স্যাক্টলি, যদি নাহলে তো বলে। হ্যাঁ। এবার আমি যদি বলি যে সে খারাপ, সে ভালো, তারা যাই বলি, আমি তো তাকে পজিটিভ ওয়ার্ড ইউজ করছি, তাই না? আমি কি বুঝাইতে পারছি? জি বুঝতে পারছি। এক্স্যাক্টলি। তাহলে এইবার তাহলে হচ্ছে যেটাতে আমি পজিটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন দিচ্ছি সেটা রিজনেবল, আর যেটাতে আমি নেগেটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন দিচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ। এবার যদি আমরা এই যে এখানে ওয়ার্ডিং এ চলে আসি, দেখেন, ইন আওয়ার ওপিনিয়ন ম্যানেজমেন্ট হ্যাজ অপারেটেড অ্যান ইফেক্টিভ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। এখানে বলছে আমাদের মতে ম্যানেজমেন্ট কি ইফেক্টিভ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল দিচ্ছে। ক্লিয়ার? আর পরেরটাতে কি বলছে, নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন দ্যাট ইন্ডিকেটস ম্যাটেরিয়াল ইন্টারনাল কন্ট্রোল উইকনেসেস, মানে এমন কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই যার আলোকে আমি কন্ট্রোল উইকনেস আছে এটা বলতে পারি। তার মানে কন্ট্রোল ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে, এমন কোনো কিছু আমার চোখে পড়ে নাই যার আলোকে আমি বলতে পারি। সো আপনি দুইটার মধ্যে একটাতে পজিটিভ সেন্টেন্স একটাতে নেগেটিভ সেন্টেন্স ছিল কিনা? ছিল। জি দুইটাতেই তো ভালো কথাই বলছে না? দুইটাতেই কি বলছে, ইফেক্টিভ সিস্টেম আছে, এটাই তো বুঝাইছে না? হ্যাঁ প্রথমটাতে একদম বলছে যে এখানে ইফেক্টিভ সিস্টেম আছে, পরেরটাতে বলছে যে এমন কিছু চোখে পড়ে নাই যেটা ইফেক্টিভ সিস্টেমে দুর্বলতা আছে এটা বোঝা যায়। তো তার মানে কি এখানে ওয়ার্ডিং এ চেঞ্জ হয়েছে না? জি চেঞ্জেস। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমার পজিটিভ আর নেগেটিভ। অর্থ কি প্রকাশ করে তার আলোকে পজিটিভ আর নেগেটিভ না, আমি কি বুঝাইতে পারছি এবার? মানে একটার মধ্যে হচ্ছে ডিপেন্ডেন্সি প্রকাশ করে, আরেকটা হচ্ছে ডিরেক্ট কমেন্টস প্রকাশ করে। এক্স্যাক্টলি, একটাতে ডিরেক্ট বলে দিছে সে ভালো সে খারাপ, আর একটাতে হচ্ছে যে হ্যাঁ আমার তো মানে যদ্দূর দেখছি তার আলোকে তারা খারাপ মনে হয়নি, মানে সে মোটামুটি ভালো। ভালো মনে হয়নি দ্যাট মিনস তার মধ্যে খারাপ থাকতে পারে, মানে ভালো মনে হয়নি মানে কি খারাপ থাকতে পারে, তাই না? কিন্তু ডাইরেক্ট খারাপ আমি ডিপেন্ডেন্সি। বলতেছি না। জি ক্লিয়ার? জি আমি কি বুঝাইতে পারছি? মানে জি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি হ্যাঁ। এখন এখানে বলছে যে যখন আমি পজিটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন দিব তখন সেক্ষেত্রে আমার অ্যাসুরেন্সের লেভেল হবে হাই। লেভেল হবে কি? হাই। আর এখানে যদি আমি নেগেটিভ অ্যাসুরেন্স দিই সেক্ষেত্রে লেভেল হবে মডারেট। এবার এই জিনিসটাকে মনে রাখার জন্য সোজা আমাদের বক্সে চলে আসুন। একটা হয়েছে অ্যাসুরেন্স টাইপ, একটা হচ্ছে কি অ্যাসুরেন্স টাইপ, আর একটা হচ্ছে অ্যাসুরেন্স লেভেল। তো যদি আমার এখানে পজিটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন থাকে তাহলে আমার অ্যাসুরেন্সের টাইপ হচ্ছে রিজনেবল, লেভেল হচ্ছে হাই। আর যদি আমার নেগেটিভ এক্সপ্রেশন অফ ওপিনিয়ন হয় তাহলে সেক্ষেত্রে আমার অ্যাসুরেন্সের লেভেল হচ্ছে মডারেট, আর অ্যাসুরেন্স টাইপ হচ্ছে লিমিটেড। ক্লিয়ার? এখন এখানে বলছে আমরা ওই যে বললাম না যে অ্যাসুরেন্স বিভিন্ন রকমের হইতে পারে, যেমন অডিট অফ ফাইন্যান্সিয়াল, অডিটও এক ধরনের অ্যাসুরেন্সের টাইপ, রিভিউ এক ধরনের অ্যাসুরেন্সের টাইপ। এবার অডিট হইলে সেটা রিজনেবল, আর যদি সেটা রিভিউ হয় তাহলে সেটা হচ্ছে লিমিটেড। এখন অডিট করা হয় আইসা 500 অনুসারে, কত? ISA 500। আর রিভিউ করা হয় কোনটা অনুসারে? ISRE 2400। ঠিক আছে? অডিট করা হয় ISA 500 আর রিভিউ করা হয় ISRE 2400। ISA 500 মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিট 500, এটা অনুসারে অডিট করা হয়। আর রিভিউ করা হয় ইন্টারন্যাশনাল ISRE মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন রিভিউ এঙ্গেজমেন্ট 2400, এটা অনুসারে রিভিউ করা হয়। এগুলো হচ্ছে আমরা এখানে সামনে গেলে দেখাবো, আর কিছু জিনিস আমি অ্যাডিশনাল লেখা আছে এগুলো দেখাবো। ঠিক আছে? সামনে পাইবেন এই যে এখানে এই বক্সে। ওকে, আমরা এবার দাগাচ্ছি তো আমরা, না? হ্যালো, আমার কথা ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে যে এখানে যদি শুধু শুধু কেউ কোনো মজা না পান, যেহেতু এটা একটা আমি কি বলবো কমপ্লিমেন্টারি টাইপের হচ্ছে, তো কোনো মজা যদি না পেয়ে থাকেন তাহলে আমি লিভ নিয়ে নিচ্ছি, আপনারা লিভ নিয়ে নেন, শেষ। শুধু শুধু বলে সময় নষ্ট তো কারো করে লাভ নাই, তাই না? যদি আপনি মজা না পান তাহলে আমার সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। তো এক্ষেত্রে আমি কি কন্টিনিউ করব নাকি ডিসকন্টিনিউ করব, একটু যদি বলতেন। ভাইয়া আমার শরীর অসুস্থ বলে আমি শুধু শুনতেছি, বেশি কিছু বলতে পারতেছি আচ্ছা না। আচ্ছা, ইটস ওকে ইটস ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আর এনিওয়ান এলস, আর কেউ রেসপন্স কাইন্ডলি করবেন? কন্টিনিউ করুন, কাইন্ডলি কি? কন্টিনিউ করুন।
কন্টিনিউ করেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। তো আপনারা একটু মাঝে মাঝে উত্তর দিয়েন, হ্যাঁ, আদারওয়াইজ একদম পুরো ধরেন ভাইয়া তো অসুস্থ, তো একজন এটা বললো, তো সেক্ষেত্রে যারা মোটামুটি আমরা সুস্থ আছি তারা উত্তর দিলে আমার কাছে ভালো লাগবে। এবার কেন অ্যাসুরেন্স দরকার, এটা এবার পরীক্ষায় আসছে যে অ্যাসুরেন্সের উপকারিতা কি, ডিরেক্ট আসে নাই, বাট কেন অ্যাসুরেন্স দরকার এভাবে করে আসছে যে একটা কোম্পানি এমনি 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 অডিট করতে হবে, এমনি 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 করতে হবে, তো এটার জন্য কোনটা বেটার বা কেন কি কারণে অ্যাসুরেন্সের দরকার হয়, ইউজাররা কেন অ্যাসুরেন্স চায়। তো অ্যাসুরেন্সের দরকার হচ্ছে কি ফিচার অফ অ্যাসুরেন্স সার্ভিসেস দ্যাট দে আর প্রোভাইডেড বাই ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। তার মানে অ্যাসুরেন্সের কি ফিচার হচ্ছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালের দ্বারা করা হয়। আর ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল দ্বারা করা হয় মানে কি, আমি যদি আপনাদের একটা উত্তর দিই যে আচ্ছা বলেন তো অডিটর কার আন্ডারে চাকরি করে, বলেন শেয়ার হোল্ডারের আন্ডারে নাকি কোম্পানির ম্যানেজমেন্টের আন্ডারে, উত্তর কি হবে? অডিটর শেয়ার কার হোল্ডার। আন্ডারে চাকরি করে? শেয়ার হোল্ডার। আচ্ছা, আর কেউ বলবেন? অডিটর কারোর আন্ডারে চাকরি করে না। এক্স্যাক্টলি, অডিটর কারো আন্ডারে চাকরি করে না। ঠিক আছে, অডিটর স্বাধীন, এই কারণে দে আর ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। ঠিক আছে, তার মানে যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল, যেহেতু তারা কারো আন্ডারে চাকরি করে না, সো তারা বায়াসনেস থাকবে না তাদের মধ্যে, তারা ইন্ডিপেন্ডেন্সি বজায় রেখে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে না গিয়ে তারা তাদের ওপিনিয়নটা শেয়ার করবে। তাদের কাছে শেয়ার হোল্ডারও আত্মীয় না, তাদের কাছে ম্যানেজমেন্ট আত্মীয় না। ঠিক আছে, তারা আসছে এখানে জাজমেন্ট করার জন্য। তো এখানে এই কথাই বলা হয়েছে যে অডিটর কারো আন্ডারে চাকরি করে না, হচ্ছে হু গিভ অ্যান অবজেক্টিভ আনবায়াসড ওপিনিয়ন, অর্থাৎ তার মধ্যে অবজেক্টিভিটি থাকবে এবং সে যে ওপিনিয়ন দিবে সেটা কারো উপরে পক্ষপাত করে দিবে না। যেহেতু সে কারো আন্ডারে চাকরি করে না, তাই তার কারোর জন্য টান নাই, তো সে কারো আন্ডারে পক্ষপাতিত হবে না। যদি প্র্যাকটিক্যাল সিনারিও আলাদা, আমরা এখানে বইয়ে যেটা পড়তেছি পরীক্ষার হলে ওইটাই লিখতে হবে। এবার হচ্ছে যে কারণ এমনি অডিটর তো ধরেন ম্যানেজমেন্টের সাথে খাতির থাকে, ম্যানেজমেন্ট তারে নিয়োগ দেয়, এটা আলাদা জিনিস। কিন্তু এখানে আমাদেরকে যেটা পরীক্ষার হলে প্রেজেন্ট করতে হবে আমরা ওইভাবে করেই তো করতে হবে। সো এখানে বলছে আর অবজেক্টিভ মানে কি, অবজেক্টিভ মানে হচ্ছে আমরা কোন একটা অডিটরের অবজেক্টিভিটি আছে তখনই আমরা বলতে পারবো যখন তার মধ্যে তিনটা জিনিসের মানে তার মধ্যে না থাকে। একটা হচ্ছে বায়াস, একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আর একটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে the auditor has the objectivity। ঠিক আছে, বা the professional accountant has the objectivity। তো তিনটা জিনিস কি কি, একটা হচ্ছে বায়াস, মানে সে কারো প্রতি পক্ষপাতিত্ব না। এরপর হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সে সবসময় তাকে যে কাজে নিয়োজিত করা হয়েছে সে তার প্রতি লয়াল থাকবে, সে তার নিজের ফায়দার কথা চিন্তা করবে না। আর আরেকটা হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স, সে কারো প্ররোচনায় এসে জোর জবরদস্তিতে এসে কোনো কিছুতে ওপিনিয়ন দিবে না। তাহলে এই তিনটা জিনিস যদি তার মধ্যে না থাকে তার মানে তার অবজেক্টিভিটি আছে। তো বায়াস সে তাহলে এখানে কি করবে, অবজেক্টিভ এবং আনবায়াসড ওপিনিয়ন দিবে। এবার এর পাশাপাশি তাহলে বেনিফিট অফ অ্যাসুরেন্স কি, সেটা হচ্ছে এনহ্যান্সেস দ্য ক্রেডিবিলিটি অফ ইনফরমেশন বিং রিপোর্টেড অন। যে ইনফরমেশনটা দেওয়া হবে, যেহেতু সে বাইরের লোক, সে কারো আত্মীয় না, তো যে ওপিনিয়নটা দিবে সে অবশ্যই সলিড ওপিনিয়ন দিবে, তাহলে তার ইনফরমেশনের ক্রেডিবিলিটি বাড়বে। তাহলে ইউজাররা বুঝতে পারবে যে না, যে অডিটর আছে সে তো কারো আত্মীয় না, তার মানে এখানে যে ইনফরমেশন অডিটর বলতেছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেওয়া আছে বা দেওয়া নাই, এগুলো ট্রু। এবার হচ্ছে যে রিডিউস দ্য রিস্ক অফ ম্যানেজমেন্ট বায়াস ইরর অর ইভেন ফ্রড। অডিটরের একটা দায়িত্ব আছে যে ফ্রড ডিটেক্ট করা এবং সেটাকে কারেক্ট করা অডিটরের দায়িত্ব না, কিন্তু সেটা যদি ম্যাটেরিয়াল ফ্রড হয়, কি ফ্রড বলছি আমি, ম্যাটেরিয়াল ফ্রড, তাহলে সেটা ডিটেক্ট করা অডিটরের দায়িত্ব, তবে কারেক্ট করা না। তো সেক্ষেত্রে সে যেহেতু ডিটেক্ট করবে ম্যাটেরিয়াল ফ্রড হইলে, যদি ইমম্যাটেরিয়াল ফ্রড হয় তাহলে সেক্ষেত্রে তার কোনো দায়িত্ব নেই। ঠিক আছে, শুধু ফ্রডই ডিটেক্ট করা তার দায়িত্ব না, এটা হইতে হবে যে ম্যাটেরিয়াল ফ্রড যদি হয় সেটা খুঁজে বের করা তার দায়িত্ব। এবং এটা যেহেতু তার দায়িত্ব, তার মানে যে ম্যানেজমেন্টের যদি কোনো ভুল থাকে বা ম্যানেজমেন্টও জানবে যে আমার এই জিনিসের পরবর্তীতে অডিটর এসে ভুল বের করতে চাইবে, তো সে আগে থেকে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ইউজার টু এনি ডিফিসিয়েন্সিস ইন দ্য ইনফরমেশন বিং রিপোর্টেড। এবার যে ইনফরমেশনের উপরে আমাকে রিপোর্ট করতে হবে সেটার উপর ইউজারদের অ্যাটেনশন ড্র করা যায় যে না এটা মোটামুটি ঠিক আছে। অ্যাসুরেন্স সার্ভিস অলসো গিভ অ্যাডেড ক্রেডিবিলিটি টু দ্য ওয়াইডার শেয়ার মার্কেট। এছাড়াও ওয়াইডার শেয়ার মার্কেটে ক্রেডিবিলিটি অ্যাড করে। দে এনশিওর দ্যাট হাই কোয়ালিটি রিলায়েবল ইনফরমেশন সার্কুলার ইন দ্য মার্কেট। দে গিভ ইনভেস্টর অ্যাডেড ফেথ ইন মার্কেট। দে ইমপ্রুভ দ্য রেপুটেশন অফ অর্গানাইজেশন ট্রেডিং ইন দ্য মার্কেট। তার মানে এই তিনটা জিনিসের মাধ্যমে প্রতিষ্ঠানে মার্কেট শেয়ারের ক্রেডিবিলিটি বাড়ে।
এবার আসেন এখানে অডিট ডিফাইন্ড। এখানে কি বলছে, অ্যান অডিটর ইউজুয়ালি এক্সপ্রেসেস এ কনক্লুশন অ্যাজ টু whether the financial statement give a true and fair view। তার মানে অডিটরের মূলত এক্সপ্রেস করে একটা কনক্লুশনতে ট্রু এন্ড ফেয়ার ভিউ আছে কিনা বা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে কিনা। ট্রু এন্ড ফেয়ার ভিউ যে কথা, ফেয়ারলি প্রেজেন্টেড একই কথা, জাস্ট এটার ওয়ার্ডিংটা হালকা একটু চেঞ্জ করছে কিন্তু মিনিং এক। এবার হচ্ছে যে দ্য অডিট থ্রেশহোল্ড ইজ দ্য লিগ্যাল কোয়ালিফিকেশন ফর এ কোম্পানি টু হ্যাভ অ্যান অডিট। থ্রেশহোল্ড নিয়ে এবার একটা প্রশ্ন আসছিল 1 টাকা রিলেটেড, এটা ম্যাটেরিয়ালিটির অধ্যায়ে আছে, আমরা ওইখানে গেলে বলবো। তো অডিট থ্রেশহোল্ড মানে হচ্ছে যেই একটা প্রতিষ্ঠান যা অডিট করার যোগ্য এটাকে অডিট থ্রেশহোল্ড বলা হচ্ছে। এবার আসেন, user of the financial statement subject to an audit are given assurance that the financial statement meet legal requirement as well as accounting one। অর্থাৎ ইউজারদেরকে এটাও নিশ্চিত করা লাগে যে এখানে শুধু যে অ্যাকাউন্টিং এর সব মানছে সেটা না, সাথে কি লিগ্যাল যে সকল রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো মানা হচ্ছে। অ্যাকর্ডিং টু আইসা 200 অনুসারে কি বলছে, the overall objective of auditor is conducting an audit of financial statement are একটা হচ্ছে টু অবটেইন রিজনেবল অ্যাসুরেন্স, ওকে। তো whether the financial statement are free from material misstatement। ম্যাটেরিয়াল মানে ওই যে বললাম যে যেটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এটা ধরার দায়িত্ব অডিটর, ইম্যাটেরিয়াল হলে কোনো সমস্যা নাই। whether due to fraud or error or thereby enabling the auditor to express an opinion on whether the financial statement are prepared in all material respect in accordance with an acceptable financial reporting framework or to report on the financial statement। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে টু অবটেন রিজনেবল অ্যাসুরেন্স আর একটা হচ্ছে টু রিপোর্ট অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড কমিউনিকেট অ্যাজ রিকোয়ার্ড বাই আইসা। মানে আইসা অনুসারে যার কাছে এটা জানাইতে হবে পৌঁছাইতে হবে তার কাছেই দিতে হবে। শেষ। এবার চলে আসেন এখানে as required by ISA 700, the auditor's report is a written report issued in a prescribed form। তার মানে অডিটর রিপোর্ট একটা প্রেসক্রাইবড ফর্মে হইতে হবে, এটা বলা আছে আইসা 700 এ। ফাইন। এবার হচ্ছে দ্য বেনিফিট অফ বিং অডিটেড। অডিট হইলে এটা সুবিধা কি, the cases for audit for those companies where it is not required by statute usually involve around the protection of those who, apart from management, nevertheless have a financial interest in the company। That means হচ্ছে কি, আমার এক কথায় ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে, এই ধরনের বিষয়ের সাথে জড়িত থাকার বিষয় নাই। এখানে অডিট ওই সকল প্রতিষ্ঠানের হইতে হবে যেখানে আপনার ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টরা ওইটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে চায়। Many would argue that in many cases the audit is valued by management because of the following। তার মানে কিছু কিছু সময় ম্যানেজমেন্টের দ্বারা অডিটটা ভ্যালু হয় কেন, they value having their business scrutinized by another set of professional eye। অনেক সময় মানে ম্যানেজমেন্টরা চায় যে অডিট হোক, অর্থাৎ আমরা তো নর্মালি বলছি যে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টরা অডিটরের নিয়োগ দেয়, মানে শেয়ার হোল্ডাররা, এটা হচ্ছে নিয়ম। এখন কিছু কিছু সময় ম্যানেজমেন্টও চায় অডিটর থাকুক, কেন চায়, কারণ তারা দেখে যে তাদের নিজেদের কনফিডেন্স আমরা যেভাবে করতেছি এগুলা কি ঠিক কিনা, একজন প্রফেশনাল আই যদি সেটা চেক করে দেয় তাহলে এটা আমাদের জন্য বেটার হয়। আর আরেকটা হচ্ছে ইট প্রোভাইড এডিশনাল অ্যাসুরেন্স টু থার্ড পার্টিস। এখন অডিট যদি করা হয় তাহলে এটা এডিশনাল অ্যাসুরেন্সও থার্ড পার্টির কাছে প্রোভাইড করে যে না ঠিক আছে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। তো এই কারণে ম্যানেজমেন্টও চায় যে অডিট হোক কিছু কিছু সময়, যেটা আমরা এইমাত্র বললাম। এরপরে আসুন অডিটর রিকমেন্ডিং ইমপ্রুভমেন্ট। কিছু কিছু সময় অডিটররা রেকমেন্ড করে যে আগের সিস্টেম থেকে এই সিস্টেম হওয়া ভালো হবে, তো ম্যানেজমেন্ট এটাকে ডেভেলপ করে নিতে পারে। সাম ডিসঅ্যাডভান্টেজেস রিলেটিং টু হ্যাভিং অ্যান অডিট ইনক্লুডিং দ্য ফলোইং। তার মানে কি অডিটের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে যে কস্ট, স্টাফ টাইম রিকোয়ার্ড ইন প্রোভাইডিং ইনফরমেশন। মানে আপনার প্রতিষ্ঠানে অডিট হইলে স্টাফরা এখানে আইসা তাদের অডিটরকে সময় দিতে হবে। ডিসরাপশন টু ক্লায়েন্ট বিজনেস, এটা ক্লায়েন্টের বিজনেসে একটু প্যারা দেয়। টাইম স্পেন্ট অন দ্য ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, তো অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে অনেক সময় নষ্ট হয়। ডিলিং উইথ কনফিডেন্সিয়ালিটির সাথে ডিল করতে হয়, আর অডিটর যেহেতু আছে বাইরের লোক, তাই না, সো এক্ষেত্রে কোনো ইনফরমেশন লিক হয়ে যাওয়ার চান্স থাকে, এটা একটা ড্রব্যাক। তারপরে এক্সপেকটেশন গ্যাপ ক্রিয়েট হয়। এক্সপেকটেশন গ্যাপ কাকে বলে,
এক্সপেকটেশন গ্যাপ হচ্ছে ধরেন অডিটর বলছে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে নাকি না এটা বলছে, সবকিছু দেখা তো অডিটরের দায়িত্ব না। ফর এক্সাম্পল ধরেন নোবেল শাহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, তো নোবেল শাহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে কোনো একটা কিছু অডিট করা হয়েছে ধরেন। এখন সবাই চিন্তা করছে কি এটা যেহেতু নোবেল শাহ চার্টার্ড অ্যাকাউন্ট থেকে করা হয়েছে তার মানে এখানে সবকিছু ঠিক আছে। আর নোবেল শাহ কি বলছে যে এখানে সবকিছু ঠিক আছে? না। সে তো যদি ঠিক না থাকে সে বলবে যে ইট ইজ নট প্রেজেন্টেড ফেয়ারলি, আর যদি ঠিক থাকে বলবে যে প্রেজেন্টেড ফেয়ারলি, অর্থাৎ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে বা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নাই। কিন্তু ইউজাররা এত কিছু বুঝে না। ইউজাররা বুঝে যে এটাকে অডিট করা হয়েছে, হ্যাঁ হয়েছে, কে করছে? নোবেল শাহ করছে, ওকে ফাইন, নোবেল শাহ যেহেতু করছে তার মানে সব ঠিক আছে। এটা কি নোবেল শাহ বলছে? বলে নাই। তার মানে দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং অ্যান্ড হোয়াট দে আর থিঙ্কিং ইজ কল্ড এক্সপেকটেশন গ্যাপ। তার মানে ইউজাররা একটা চিন্তা করি নেয় কিন্তু বাস্তবে আর একটা জিনিস ঘটে। এই যে দুইজনের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। আমি কি বুঝাতে পারছি? মানে ইউজাররা চিন্তা করে সবকিছু ঠিক আছে, সে তো নোবেল করছে, আর অ্যাকচুয়ালি নোবেল তো এটা বলে নাই। নোবেল যদি ঠিক থাকে ঠিক বলছে, ঠিক না হলে ঠিক নাই বলছে, কিন্তু ইউজার এটা পড়ি দেখার টাইম নেই, তারা তো খুব ব্যস্ত লোক। তো এটার জন্য তাদের চিন্তা আর বাস্তবের লেখা, এটার যে পার্থক্য, এটাই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। আপনারা কি মানে আমি কি বুঝাতে পেরেছি? জি, এক্সপেকটেশন গ্যাপ বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ফাইন। এবার হচ্ছে ইনহেরেন্ট লিমিটেশনস অফ অডিট, এবং অডিটে কিছু লিমিটেশনও থাকে। এই ইনহেরেন্ট লিমিটেশনের কারণেই আপনাকে যদি বলা হয় যে কেন অ্যাবসোলুট অ্যাসুরেন্স প্রোভাইড করা পসিবল না, উত্তর হচ্ছে ডিউ টু ইনহেরেন্ট লিমিটেশন অফ অডিট। তাহলে ইনহেরেন্ট লিমিটেশন কি কি? আপনি চাইলেও সবকিছু দেখতে পারবেন না, পারবেন? এখন ধরেন একটা কথার কথা, রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেমন? আপনি পুলিশ অফিসার, রাস্তায় আসছেন, ফাইন, ভালো কথা। আপনি যদি এটা অ্যাবসলিউট যেটা হয়েছে এটা যদি বলতে চান, বা ওইটাই যদি হয়েছে কিনা এটা ভেরিফাই করতে চান, তাহলে কি করতে হবে বলেন তো? একটু উত্তর দেন। আরে ভাই, ভুল হলে কি ও- সমস্যা আছে নাকি? ওই এক্সাক্ট ঘটনার সময় উপস্থিত থাকতেন। এক্স্যাক্টলি, হয় ওই এক্সাক্ট ঘটনার সময় উপস্থিত থাকতে হবে, যেটা তো সম্ভব না। আর নইলে আবার হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা ওই করতে হবে, ঘটনাটা এটাও সম্ভব না, তাই না? ঘটাইতে হবে। জি হ্যাঁ, জি। মানে ওই ঘটনা পুনরায় আবার ঘটাইতে হবে, আর না হলে ওই ঘটনায় থাকতে হবে। তার মানে দুইটার একটা সম্ভব না, দেখে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া সম্ভব না। এটাই হচ্ছে ইনহেরেন্ট লিমিটেশনস অফ অডিট। ক্লিয়ার? তার মানে 100% জিনিস ভেরিফাই করা কোনোভাবেই সম্ভব না, বিধায় এখানে অ্যাবসলিউট অ্যাসুরেন্স প্রোভাইড করা সম্ভব না। এন্ড ইট ইজ দ্য ইনহেরেন্ট লিমিটেশনস অফ অ্যান অডিট। শেষ। এবার হচ্ছে দেখেন অডিট অ্যান্ড আদার অ্যাসুরেন্স কম্পায়ার্ড। এবার আমরা বলছিলাম যে অ্যাসুরেন্স বিভিন্ন রকমের আছে। অল অ্যাসুরেন্স অ্যাসাইনমেন্ট ফলো দ্য সেম বেসিক আউটলাইনিং দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য লেভেল অফ অ্যাসুরেন্স গিভেন ইন দ্য ফাইন্যান্সিয়াল ওপিনিয়ন, ফাইনাল ওপিনিয়ন। তার মানে প্রত্যেকটা অ্যাসুরেন্সের ক্ষেত্রে সেম কাজ করা হয়, ঠিক আছে? পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে যে যেখানে আমার লেভেল অফ অ্যাসুরেন্স বেশি হবে সেখানে আমার কাজ বেশি হবে, সেখানে আমার ইভিডেন্স বেশি থাকবে। আর যেখানে আমার লেভেল অফ অ্যাসুরেন্স কম হবে এখানে আমি কাজ কম করবো, আমার কাছে ইভিডেন্স কম হবে। তাহলে একটা লেভেল অফ অ্যাসুরেন্স হাই নাকি লো, এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে কি নেচার অফ দ্য ইভিডেন্স, মানে আপনার ইভিডেন্সের উপরে। আর আরেকটা হচ্ছে কি নেচার অফ দ্য না, অ্যাকচুয়ালি যে ইভিডেন্স আপনি পাচ্ছেন, অ্যামাউন্ট অ্যান্ড নেচার, দুইটাই, কোয়ালিটি কোয়ান্টিটি দুইটার উপরে, ইভিডেন্সের উপর, আর হচ্ছে আপনি যেই আঙ্গিকে ওপিনিয়নটা দিচ্ছেন তার উপর। তাহলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে অডিটটা কি রিজনেবল নাকি লিমিটেড অ্যাসুরেন্স প্রোভাইড করতেছে। ফাইন, মানে ওই অ্যাসুরেন্সটা কি রিজনেবল নাকি লিমিটেড, এটাই বুঝাচ্ছে। এবার আসেন এখানে দ্য মেইন অডিট প্রসিজার অ্যাজ আউটলাইন ইন আইসা 500। আমরা একটু আগে বলছিলাম যে আইসা 500 অনুসারে অডিট করা হয় আর রিভিউ করা হয়। টু রিভিউ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কি ছিল? আইএসআরই 2400, এটা আমি একটু আগে বলছি। আর এক্সামিনিং প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হইলে সেটা হচ্ছে কি আইএসএই 3400। এবার আসেন এটা আমরা এই যে বক্সটা এসে পড়বো। আসেন আইসা 500, এখানে বলছে হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কি বলছে? হিস্ট্রিক্যাল। হিস্ট্রিক্যাল মানে কি যে ঘটনা ঘটে গেছে এটার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয়, মানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দিতে হয়, এবং সেটা যদি রিজনেবল দিতে হয়, তাইলে আপনি দিবেন অডিট। আর অডিট করবেন আইসা 500 অনুসারে। তারপর আইএসআরই 2400, এটাও হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপরে, মানে যে ঘটনা ঘটে গেছে ওইটার উপরে আপনি যদি লেভেল একটু কমাই অ্যাসুরেন্স চান তাহলে সেক্ষেত্রে আপনি দিবেন রিভিউ, মানে যেটা করবেন আইএসআরই 2400। অর্থাৎ ধরেন আমাকে যদি বলা হয় যে নোবেল শাহ ভালো কিনা, অ্যাবসলিউট ডাইরেক্ট বলা যাবে না,
আপনি আমার কোনো না কোনো কর্মকীর্তি দেখেই আপনি আমার উপরে একটা জাজমেন্ট দিবেন, ওইটা ছিল ধরেন রিজনেবল। আর সরি, হ্যাঁ রিজনেবল, ঠিক আছে। আর লিমিটেড কোনটা? আইএসআরই 2400, যে আপনি আমার হালকা পাতলা, অর্থাৎ কি আপনি আমি অফিসে গেছি ওইটা দেখছেন, আপনি কোথাও ক্লায়েন্টে গেলাম সেটা দেখলেন, রাস্তায় হাঁটার সময় দেখলেন, দ্যাটস ইট। আর একটা হচ্ছে আপনি 24 ঘন্টা আমার সাথে সাথে আছেন, জাস্ট ওয়াশরুমে যাওয়া ছাড়া। সো এটা হইতে পারে রিজনেবল। আর অ্যাবসলিউট অ্যাসুরেন্স কি হইতো? যদি 24 ঘন্টায় আপনি আমার সাথে থাকতেন, তাহলে এটা হইতো অ্যাবসলিউট অ্যাসুরেন্স। এটা তো সম্ভব না। তো রিজনেবল অ্যাসুরেন্সের বেলায় আপনি ধরেন আমার সাথে সারাক্ষণ থাকলেন এক্সেপ্ট ওয়াশরুম। লিমিটেড অ্যাসুরেন্সের বেলায় আপনি আমার সাথে কি করলেন? ওই যে বিভিন্ন জায়গায় ক্লায়েন্টে, ফার্মে বা রাস্তায় হাঁটার সময় থাকলেন, দ্যাটস ইট। আর এই হচ্ছে দুইটা জিনিস গেছে। আর আইএস এই 2400 যেটা, এটা কি? এটা হচ্ছে যে জিনিস যেটা ঘটেই নাই, আমি অনুমানের উপর ভিত্তি করে আমি ওপিনিয়ন দিব। তাহলে অনুমানের উপর ভিত্তি করে ওপিনিয়ন কি? ধরেন একটা কথার কথা, আজকে আপনাদেরকে উদাহরণ দিতে গিয়ে বললাম যে নোবেল প্রফেশনাল একাডেমিতে অগাস্ট 1, 2023 থেকে আজকে পর্যন্ত টোটাল সেল 72 লাখ টাকা। এখন নোবেল প্রফেশনাল একাডেমির টাকার দরকার, তারা বিল্ডিং করে একটা হোস্টেল বানাবে যেখানে সিএ, সিএমএ, সিএ, এসিসি সব স্টুডেন্টরা থাকতে পারবে। এখন এটার জন্য টাকার দরকার, তো টাকার জন্য কি করতে হবে? নোবেল শাখাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই আমি কি দিয়ে করব? এখন অনেকে যদি বলেন যে ভাই আপনি বন্ধক রেখে তারপরে লোন পাবেন, এখন বন্ধক, আমার এত টাকা বন্ধক রেখে, মানে এত সম্পত্তি নেই যেটা বন্ধক রেখে আমি এত টাকা পাবো, তাহলে কি করব? কিংবা অনেক কোম্পানি আছে যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলে, তারা কি করে? আমার থেকে আমার আইডিয়া শুনে যদি মনে করে যে না আমি কোটি টাকা জেনারেট করতে পারবো, তারা আমাকে টাকা দিবে ইনস্টেড অফ মাই ইকুইটি। তারা আমার থেকে ইকুইটি নিবে, নিয়ে তার বিনিময়ে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে। এখন ইকুইটি যে নিবে, কিসের উপর নিবে? আমি তো আমার প্রিভিয়াস ইয়ারে যা আছে এগুলো দেখাবো, এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আর আমি আগামীর জন্য একটা চার্ট করবো যে আমার এভাবে করে চলতে থাকলে আগামী বছরে কত টাকা আমি পাইতে পারি। ধরেন আমি দেখাইলাম যে আগামী বছরে আমার টোটাল সেল হবে 1 কোটি টাকা, এটা আমি দেখাইলাম এবং সেটা প্রমাণ দিলাম কিভাবে? এই যে প্রথম ব্যাচে এত হয়েছে, এরপরের ব্যাচে এত হয়েছে, এরপরের ব্যাচে এত হয়েছে, এরপরের ব্যাচে এত হয়েছে, এভাবে করে করে দেখাইতে দেখাইতে এটা 1 কোটিতে গিয়ে ঠেকবে। এটা জাস্ট আমি ওদেরকে বুঝাইলাম। সো এই যে আমি তাদেরকে বোঝানোর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা রেডি করছি, স্টেটমেন্টটা, এটা হচ্ছে কি? প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এটার উপরে যখন অ্যাসুরেন্স দিবে সেটাই হচ্ছে কি? আইএসএই 3400 অনুসারে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আইএসএ 500 আর আইএসআরই 2400, এই দুইটা যে জিনিস ঘটে গেছে এটার উপর ভিত্তি করে ভেরিফাই করে ওপিনিয়ন দেয়। আর আইএসএই 3400 অনুসারে হচ্ছে যেটা এখনো ঘটে নাই কিন্তু আমি চিন্তা করছি যে এটা আমার আগামীতে হবে, এটার উপর ভিত্তি করে ভেরিফাই করে আমার ওপিনিয়ন দেয়। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত? হ্যালো? জি, ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা আইএসএ 500 এটাতে যে কাজগুলা করা হয় এটাকে মনে রাখার জন্য আমরা কিছু শব্দ বের করছি। একটা হচ্ছে কি? এরিও। এরিও মানে কি? আমাদের ধরেন নোয়াখালীর ভাষায় এই যে এই শব্দটাকে যখন খুব কাছের মানুষ হয়, হাজবেন্ড ওয়াইফ টাইপের, তখন একজন একজনকে এরিও, হুমসনিও এরকম টাইপের করে বলে। তো এরিও মানে হচ্ছে এই যে। এবার এরিওতে কিভাবে এরিও শব্দটা আসছে? এতে হচ্ছে কি? অ্যানালাইটিক্যাল প্রসিজার। আর তে কি? রিক্যালকুলেশন, রিপারফরমেন্স। আইতে কি? ইন্সপেকশন অফ অ্যাসেট, ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন। ইতে কি? এক্সটার্নাল কনফার্মেশন। ওতে কি? অবজারভেশন। তাইলে এরিও হচ্ছে কিসের জন্য? অডিটের জন্য। এবার রিভিউতে হচ্ছে এআই। এআই মনে রাখবেন কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে এতে হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিজার, আইতে হচ্ছে ইনকোয়ারি। এই দুইটা জিনিস করা হয় রিভিউতে। মানে অডিটে আপনারা ওই কাজগুলা করতে, আর রিভিউতে শুধু দুইটা জিনিস করা লাগে। আর র, এরপরেটা হচ্ছে কি? রতে কি করা লাগে? আর হচ্ছে রিকম্পিউটেশন। এতে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ অ্যাজাম্পশন। ডাব্লিউ তে হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? হ্যালো? অনেকজন মানুষ আছেন কিন্তু কথা বলতেছেন না কেন? আপনারা কি বুঝতে পারছেন? মনে রাখার জন্য এই টেকনিক গুলা রেডি করা হয়েছে। আমি কি নেক্সটটাতে যাব? ইজ দেয়ার এনিথিং টু নো এই জায়গাতে? হ্যালো? শুনতে পাচ্ছেন?
জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি এখানে থাকবো নাকি সামনে যাব? আগান আগান। ওকে, আপনারা তো একটু কথাবার্তা বলতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এখানে আমি যা যা বলছি এগুলো এখানে বলা হয়েছে, সো এখানে আর দাগানোর দরকার নাই। কোয়ালিটি অফ এভিডেন্স, এখানে আসেন লেস এভিডেন্স ইন অবটেন ডিউরিং এ রিভিউ এঙ্গেজমেন্ট। তার মানে রিভিউ এঙ্গেজমেন্টের ক্ষেত্রে এভিডেন্স আমরা যেটা পাবো সেটা কম থাকে, আর অডিটের বেলা এভিডেন্স বেশি থাকে। আমরা আগে বলছিলাম যে কোন একটা কিছু রিভিউ নাকি অডিট, এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমি কি পরিমাণ জিনিসপত্র পাইছি, অর্থাৎ এভিডেন্স, আর একটা হচ্ছে আমি কিভাবে ওপিনিয়নটা দিতেছি। ফাইন। এবার হচ্ছে রিপোর্টিং। Reporting এর মধ্যে in both of these cases the assurance provider can give only a low level of assurance, and in the case of prospective financial information may include additional warning to reader of the assurance opinion about the nature of the information and assurance that can be given. অর্থাৎ এখানে এই দুইটার কথা বলছে। কোন দুইটা? একটা হচ্ছে রিভিউ, আর একটা হচ্ছে ওই যে প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপরে ওপিনিয়ন দেয়া। এই দুইটার বেলাতে বলা হয়েছে যে লো লেভেল অফ অ্যাসুরেন্স দেয়, আর অডিটের বেলা হাই লেভেল দেয়। জি। ওকে, তো আমাদের মোটামুটি এই নিয়ে চ্যাপ্টারের সমাপ্তি হয়েছে। ঠিক আছে, এখানে যেগুলো আছে এগুলো ইন্টারেক্টিভ কোশ্চেন আলোচনা, বাট টপিক ইজ ক্লিয়ার। তো আমরা বলছিলাম আমাদের প্রথম ক্লাস হচ্ছে চ্যাপ্টার 1 শেষ হবে, তো আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়েছে এবং সেটা 12টা 8 মিনিটের মধ্যেই। তো আমি জানি না আপনারা যদি আর কোনো ধরনের কোশ্চেন এখানে থেকে থাকে তাহলে আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারেন। আর কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আমরা হচ্ছে একদম লাস্ট ক্লাসে গিয়ে আলোচনা করব। আজকের এটা ফ্রি সেশন ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব বা স্টাডি পার্টনার আছে তাদেরকে চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন, যাতে করে তারাও ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। পরবর্তী তাদের যদি ইচ্ছা হয় জয়েন করবে, ইচ্ছা না হলে জয়েন করার দরকার নেই। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমরা কোশ্চেন নিচ্ছি, আদারওয়াইজ আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ইজ দেয়ার এনিথিং টু নো? ওকে, তো আশা করি আপনারা সকল উত্তর পেয়ে গিয়েছেন এবং ধন্যবাদ সবাইকে। আর আশা করি আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।